নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আজকের যেটি আলোচনার বিষয়বস্তু অতি গুরুত্বপূর্ণ। ধনু রাশির জাতক জাতিকাদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, সঞ্চয়, যোগাযোগ, পরাক্রমতা, গৃহ সুখ, যানবাহন, গৃহ ক্রয়, পিতামাতার শরীর স্বাস্থ্য, তাদের শিক্ষা, সন্তান, প্রেম, ব্যবসা, দাম্পত্য, শত্রু, উপার্জন, কর্মস্থলের উত্থান পতন, কর্মপ্রাপ্তি, যাবতীয় একটা নিত্য নৈমিত্তিকভাবে মানুষের প্রয়োজনীয় যেসব বিষয়বস্তুগুলো, সেগুলোর উপর একটা সম্যক এবং সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্যই আজকের এই আলোচনা। সুতরাং যারা আলোচনাটি দেখছেন, ধনুরাশির জাতক জাতিকাগণ, অবশ্যই সামান্য সময় ব্যয় করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। তাতে ফেব্রুয়ারি মাসে আপনার জীবনে কি ঘটতে চলেছে সে সম্বন্ধে একটা সম্যক ধারণা পাবেন। তো সর্বপ্রথম বলে রাখি, আমার চ্যানেলটি একদম নতুন, এখনও আমি ঠিকমতো সেট আপ করে উঠতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে কিছু ডিস্টার্ব হবে, নিজ গুণে সেটাকে মানিয়ে নিতে হবে। এবং আমার আলোচনা যদি কিঞ্চিত আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমাকে উৎসাহ প্রদান করুন। আমিও চেষ্টা করব আগামীতে আপনাদের জন্য বাস্তব এবং নতুন নতুন কিছু আলোচনা উপস্থাপিত করার জন্য। যাই হোক, মূল আলোচনায় প্রবেশ করছি। এটি একটি কালপুরুষ চক্র আঁকা আছে। কালপুরুষ চক্রের শুরু হচ্ছে এই জায়গা থেকে। তো সেক্ষেত্রে আজকের যে আলোচনা সেটি হচ্ছে ধনু রাশির আলোচনা। ধনু রাশি যেখানে আমি 1 লিখে রেখেছি, তো 1 নম্বর যেখানে 1 লেখা আছে, 1 থেকে আমরা ধনু রাশির জাতকদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি আলোচনা করি। এখানে দেখা যাচ্ছে ধনু রাশির অধিপতি হচ্ছেন বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু ষষ্ঠে অবস্থান করছেন। বর্তমান যে গোচর চলছে, ষষ্ঠে অবস্থান করছেন। সেই নিরিখে বলে রাখা ভালো, যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন, আপনার অধিপতি অর্থাৎ রাশির অধিপতি যেহেতু ষষ্ঠ স্থলে চলে গেছেন, দুস্থান যেটাকে বলা হয়, সেক্ষেত্রে আপনাকে শরীরের প্রতি একটু নজর রেখে চলতে হবে এবং ইমিউনিটি আপনার কমতে পারে। আর সেই সঙ্গে মেয়েদের সমস্যা আসতে পারে শরীরে, এবং হজমজনিত সমস্যার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে আপনাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্তভাবে বাঞ্ছনীয়। দ্বিতীয় স্থল যেখানে আমরা সঞ্চয় আলোচনা করে থাকি, এই জায়গায় দেখা যাচ্ছে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়ে আছে এবং ওই জায়গায় রবি বুধ একটা বুধাদিত্য যোগ তৈরি করে ফেলেছেন। বুধ 10 তারিখ পর্যন্ত থাকছেন ওখানে, 11 তারিখ চলে যাচ্ছেন কুম্ভে এবং রবি 13 তারিখ যাচ্ছেন কুম্ভে। সুতরাং ওই যে 10 তারিখ পর্যন্ত যে যোগটি তৈরি হয়েছে, তাতে দেখা যায় ধনু রাশির জাতক জাতিকাগণ কিঞ্চিত অবশ্যই সঞ্চয় করতে পারবেন। সেই যোগ তৈরি হয়েছে। তৃতীয় ঘর, হ্যাঁ, এখানে আরেকটু বলে রাখি, যেহেতু বৃহস্পতির একটি দৃষ্টি পড়ে আছে আপনার সঞ্চয় স্থলে, সেক্ষেত্রে কিন্তু কিঞ্চিত আপনি সঞ্চয় করতে পারবেন সারা মাস জুড়ে। তবে তন্মধ্যে আপনি সবচেয়ে ভালো সময় পাচ্ছেন 10 তারিখ পর্যন্ত। তৃতীয় স্থল যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি এখান থেকে আলোচনা করা হয়। 11 তারিখ সেই তৃতীয় ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি তার স্বগৃহে বসে আছেন এবং 11 তারিখ বুধ পৌঁছাচ্ছেন এবং রবি 13 তারিখ পৌঁছাচ্ছেন ওখানে। আপনার মধ্যে কিন্তু যথেষ্ট একটা পরাক্রমতা থাকবে, কিন্তু সেই পরাক্রমতার মধ্যে যেহেতু রবির অধিষ্ঠান হয়ে যাচ্ছে, রবি পৌঁছে যাচ্ছেন 13 তারিখ, সেখানে কিন্তু আপনার একটা আমিত্বের প্রকাশ আসবে। যে আমিত্বটা হয়তো আপনার যোগাযোগের ক্ষেত্রে একটা বিপরীত প্রতিক্রিয়া তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমি পরামর্শ দেব, দেখুন, যোগাযোগ, পরাক্রমতা সব কিছুই ভালো আছে, কিন্তু এই আমিত্ব অহংকারটা যদি ক্ষতি করে ফেলে, এটাকে আপনাকে কিন্তু একটু নিবারণ করতে হবে।
নিজের অহংকারটাকে বর্জন করতে হবে এবং নিজেকে সংযত থাকতে হবে। সমাজের সাথে, মানুষের সাথে নিজেকে মানিয়ে নিতে হবে, মানুষের মনটা বুঝতে হবে, সে কোনটা গ্রহণ করতে চাইছে। একটু বিনয়ী হতে হবে, তাতে দেখবেন আপনার যোগাযোগ কিন্তু ভালো জায়গায় যাবে, না হলে কিন্তু মাঝপথে যোগাযোগ ধ্বংস হয়ে যাবে। সুতরাং আপনাকে কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ। সুখ, যানবাহন, মা, গৃহ, এগুলো আমরা আলোচনা করে থাকি ওই ঘর থেকে। সেখানে বসে আছেন কে? শুক্র। শুক্র উচ্চাবস্থায় আছেন। শুক্র উচ্চাবস্থায় থাকার সুবাদে এই ফেব্রুয়ারি মাস আপনাকে পারিবারিকভাবে যথেষ্ট সুখ দান করবে, যথেষ্ট সুখ দান করবে। তৎসঙ্গে এটাও জানিয়ে রাখি, যেহেতু রাহু বসে গেছেন ওই জায়গায়, আপনার সুখের জন্য যেসব জিনিসগুলো দরকার, আনন্দের জন্য যে সব জিনিসগুলো দরকার, তার চাহিদাটাকে এত বেশি বাড়িয়ে ফেলবে, যেটা কিঞ্চিত আপনাকে একটা মনোবিকলন তৈরি করতে পারে। অর্থাৎ আরও চাই, আরও চাই, এরকম একটা ভাব, যে ভাবটা আপনার ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ কীরকম ক্ষতি হবে? আপনি কোনো জিনিসটা চাইছেন, অনেক বেশি চাইছেন, পাচ্ছেন না, একটু মনক্ষুণ্ণ হতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি যেটা পাচ্ছেন বা পেয়েছেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট, তথাপি রাহু বসে থাকার সুবাদে আরও চাই, আরও চাই, আরও হলে ভালো হতো, এরকম একটা মনোভাব, যেই মনোভাবটা আপনার কিন্তু একটা মনের উপর প্রভাব তৈরি করবে। মায়ের শরীর খুব একটা খারাপ যাওয়ার কথা নয়, কিন্তু যেহেতু রাহু বসে আছে একটু ভুল পথে নিয়ে যেতে পারে। মায়ের যদি চিকিৎসা চলছে না, একটু ভুলভাল চিকিৎসা হওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে, থেকে যাচ্ছে আর কি। যাই হোক, মায়ের শরীর সম্পর্কে খুব একটা যে খারাপ হওয়ার সম্ভাবনা নেই, তোর মধ্যেও কিঞ্চিত বিভ্রান্তি ঘটার সম্ভাবনা আছে। আপনি কিন্তু একটু বুঝে সুঝে এগালেই সব কিছু ঠিকঠাক থাকবে। যানবাহন কেনার যোগ দেখা যাচ্ছে আপনার এই গোচর ভিত্তিক আলোচনায়, কিন্তু যানবাহন বা বাড়ি, ফ্ল্যাট পরিবর্তন করতে পারেন, নতুন ফ্ল্যাট কিনতে পারেন, নতুন বাড়ি তৈরি করতে পারেন, এরকম যোগগুলো আছে। কিন্তু এই যোগেও বিভ্রান্তি তৈরি হবে গাড়ি কেনার সময়। আপনি কাগজপত্রটা ঠিকঠাক করে দেখে নেন। জমি জায়গা বা বাড়ি কেনার সময়, নতুন ফ্ল্যাট কেনার সময় কাগজপত্রগুলোকে ঠিকঠাক দেখে নেন। এবং অনেক সময় কি হয়, এই যে ঘর যখন আমরা কিনি বা ফ্ল্যাট কিনি, দেখুন এখানে একটা বিচার থাকে, সেই বিচারগত মানে ত্রুটিযুক্ত ঘর আপনার কেনা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে একটু বুঝতে হবে, প্রয়োজনে কোনো জ্যোতিষের পরামর্শ নিতে হবে, তারপর কিন্তু আপনি ক্রয় করুন। কারণ এই ক্রয়ের মধ্যেও একটা বিভ্রান্তি যোগ দেখা যাচ্ছে, তাই এই সচেতন বার্তা। এবার চলে যাই পঞ্চম ঘর, যেখান থেকে আমরা শিক্ষা, প্রেম, সন্তান ইত্যাদি আলোচনা করে থাকি। তার অধিপতি মঙ্গল, তিনি চলে এসেছেন সপ্তমে, এবং সপ্তম থেকে সপ্তমে বসে আছেন। এবারে আপনার রাশি হচ্ছে ধনু, পুরোপুরি ধনুতে কিন্তু তিনি দৃষ্টিটা রেখেছেন, পূর্ণ দৃষ্টি। এক কথায় বলি, যারা ব্যবসা করছেন, এই জায়গা থেকে ব্যবসার ব্যাপারটা সপ্তম থেকে আলোচনা করছে, আগে পঞ্চমটা করে নিই। পঞ্চম থেকে শিক্ষা, শিক্ষার অধিপতি সপ্তমে গেছেন। সপ্তমে গিয়ে তিনি সরাসরি যেহেতু রাশির উপর দৃষ্টি রেখেছেন, অর্থাৎ বৃহস্পতির সাথে মঙ্গলের যে সম্পর্কটা হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক, সেক্ষেত্রে বলবো ওই জায়গায় আপনার যারা পড়াশোনা করছেন তাদের সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো সময়। আপনাকে একটু মনোযোগী হতে হবে, কারণ মঙ্গল একটু মাঝে মধ্যে মনটাকে ডাইভার্ট করতে পারে, এদিক ওদিক সঞ্চালিত করতে পারে। আপনাকে একটু মনঃসংযোগ বাড়াতে হবে, কিন্তু হবে, ভালো ফল পাবেন, শিক্ষার্থীরা ভালো ফল পাবেন, কোনো অসুবিধে নেই। একটু মনঃসংযোগটাকে ঠিকঠাক রাখতে হবে। যারা প্রেম করতে চাইছেন সেক্ষেত্রে বলবো একটু হঠকারী আপনার পার্টনার হয়ে যাবে, তাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, তিনিও হয়তো কোনো বিষয়ে একটু চিন্তিত আছেন বা কোনো বিষয়ে কোনো সমস্যার মধ্যে থাকার কারণে তিনি কিন্তু আচরণগত দিক থেকে আপনার যে আচরণটা পছন্দ হবে না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে, অবশ্যই ভালো ফল পাবেন। সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা খুব একটা খারাপ নয়, যদিও পঞ্চমপতি তিনি দ্বাদশপতিও বটে। আমি এক্ষেত্রে বলবো
আপনি একটু সন্তান নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেন, তাতে মনে হয় অনেকটা ভালো ফল পাবেন, আপনারা যথেষ্ট ভালো ফল পেতে চলেছেন। এবার চলে আসি ষষ্ঠ স্থল, রিপু, ঋণ, রোগ, শত্রু, যেখানে কিন্তু বৃহস্পতি বসে আছেন, অর্থাৎ আপনার রাশির অধিপতি বৃহস্পতি, তিনি বসে আছেন কোথায়? ষষ্ঠ স্থলে। এবং এবং ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি করে তিনি কিন্তু বসে থাকার সুবাদে এই মাসে কিন্তু শত্রু অবদমিত হবে, অবদমিত হওয়ার সম্ভাবনা প্রবল। যারা আপনার সাথে শত্রুতা করছিল তারা একটা সমঝোতার পথে আসার সম্ভাবনা তৈরি করবে। আপনি যদি গ্রহণ করেন অবশ্যই ভালো ফল পাবেন। যে পুরনো মালি মোকদ্দমা চলছে সেগুলো অবশ্যই একটা ভালো নিষ্পত্তির দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে। তবে আপনাদের কয়েকটি জিনিস মানতে হবে। গুরুজনদের আপনারা সম্মান করুন, যেহেতু বৃহস্পতি ষষ্ঠে বসে আছেন। পিতা মাতা, গুরুজন, শিক্ষক, বয়স্ক ব্যক্তি, এদেরকে যদি আপনারা সম্মান করেন তাইলে কিন্তু একটা শুভ ফল পেতে চলেছেন। অবশ্যই আরও আমি বলে দেব যে গ্রহগুলি খারাপ অবস্থায় আছে সেই গ্রহগুলি থেকে আপনি কিভাবে নিষ্কৃতি পাবেন তার একটা উপায় আমি শেষে বলে দেব। ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। আর রোগের কথা আগে বলেছি, মেদজনিত রোগ, হজমজনিত সমস্যা, ইমিউনিটির অভাব, এগুলো ঘটার সম্ভাবনা আছে। সাম্মানিক ছোটোখাটো আঘাত এলেও আসতে পারে, একটু সচেতন থাকুন কথাবার্তার ক্ষেত্রে। সপ্তম ঘর, ব্যবসা, দাম্পত্য, বিবাহ ইত্যাদি আমরা আলোচনা করি সপ্তম ঘর থেকে। এই ক্ষেত্রে বলবো বিবাহ যারা করতে চাইছেন একটু সময়টা অপেক্ষা করলে ভালো হয়। সপ্তমে মঙ্গল বিবাহ ক্ষেত্রে ভালো ফল দেন না, একটু অপেক্ষা করে যাওয়া ভালো। ম্যাটেরিয়াল রিলেটেড যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা খারাপ যাবে না। জমি জমা কেনা বেচার কাজ যারা করেন, ফ্ল্যাট কেনা বেচার কাজ যারা করেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো দেখাচ্ছে, আপনি ব্যবসা করতে পারেন। কারণ আপনার সপ্তমের অধিপতি বুধ দ্বিতীয় বসে আছেন 10 তারিখ পর্যন্ত, অতি শুভ, অবশ্যই করতে পারেন। তৎপরবর্তীকালেও যেহেতু শনির গৃহে শনির সঙ্গে বুধ বসছেন, খুব একটা খারাপ ফল দেবেন না, সুতরাং ব্যবসায়ীদের সময়টা ভালো যাবে। দাম্পত্যে বলি একটু উত্থান পতন আসতে পারে, মনোমালিন্য আসতে পারে, কারণ মঙ্গল একটু আপনার মধ্যে জোশ তৈরি করে দেবে, যে জোশটা হয়তো আপনার প্রভাব ফেলবে আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি পূর্বে বলেছি আমিত্বকে ত্যাগ করুন, অহংকারটা বর্জন করুন, মানিয়ে নেওয়ার চেষ্টা করুন, সব কিছু ঠিকঠাক থাকবে। আদারওয়াইজ কিছু সমস্যা দেখা যাচ্ছে। অষ্টম স্থল ড্যামেজ আলোচনা করা হয়, ক্ষতি আলোচনা করা হয়। এর অধিপতি চন্দ্র, তিনি কিন্তু 54 ঘন্টা অন্তর পরিভ্রমণ করেন, কিন্তু এক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলিতে আমরা ধনু রাশিতে তার অবস্থান ধরে আলোচনা করছি। সেক্ষেত্রে বলবো হ্যাঁ, কিঞ্চিত ক্ষয়ক্ষতি হলেও হতে পারে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, যেহেতু আপনার দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে এবং আপনার দশমে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, আপনার দ্বাদশে বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা যে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আছে, ঠিকঠাক চলবে। কিন্তু তথাপি আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। নবম স্থল ভাগ্যস্থল, অধিপতি রবি, রবি কিন্তু থাকছেন দ্বিতীয় ঘরে 12 তারিখ পর্যন্ত। 13 তারিখ তিনি চলে যাচ্ছেন কোথায়? তৃতীয়। 12 তারিখ পর্যন্ত আপনার ভাগ্য সঞ্চয়ের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে, ভাগ্য সাথ দেবে, কোনো অসুবিধা নেই। তারপরেও যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদির ক্ষেত্রেও ভাগ্যের সহায়তা যথেষ্ট থাকছে। সুতরাং রবি একটা ভালো ফল দিতে চলেছেন, সমস্যা নেই। ভাগ্য কিন্তু এই মাস জুড়ে আপনার সঙ্গ দেবে, সেটাকে কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ কর্মযুক্ত ভাগ্য সমান ফল। আপনি শুধু ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকলে হবে না,
কর্মটা আপনাকে করতে হবে। কারণ ভাগ্যপতি এবং কর্মপতি, কর্মপতি বলতে কন্যা রাশির অধিপতি বুধ, আর ভাগ্যপতি হচ্ছেন আপনার রবি। সেই ভাগ্যপতি এবং কর্মপতি একত্রিত হয়ে দ্বিতীয়, পরে কিন্তু তৃতীয় যাচ্ছেন। তো কর্মপতি কর্মের দ্বারা আপনার সঞ্চয় করছে, ভাগ্যের সহযোগিতা আছে, নিশ্চিত সঞ্চয় হবে। তার পরবর্তী ক্ষেত্রে যে যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদি কর্মপ্রাপ্তির কিছু ঘটতে পারে, কারণ কর্মপতি ভাগ্যপতি একসাথে আছেন। আপনারা কিছু কর্মপ্রাপ্তি ঘটলেও ঘটতে পারে, চেষ্টা করে যান। যারা বহুদিন ধরে চেষ্টা করছেন হয়তো একটা সুফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা কর্মে যুক্ত আছেন কিছু সম্মান প্রাপ্তি যোগ, উন্নত কিছু কাজে যুক্ত হতে পারেন, আপনার প্রমোশন হতে পারে। অনেক কিছু দিক, কর্মে যা যা দিক আছে তার ভালো দিকগুলো আপনার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা অধিক দেখা যাচ্ছে। একাদশ স্থল আয়স্থল বলা হয়, লাভস্থল বলা হয়। তার অধিপতি হচ্ছেন কে? শুক্র, অর্থাৎ তুলা রাশির অধিপতি শুক্র চতুর্থে সুখগৃহে উচ্চাবস্থায় আছেন। ধনুরাশির জাতকগণ সারা মাস জুড়ে ব্যাপক একটা উপার্জন করতে পারবেন, যথেষ্ট উপার্জন করতে পারবেন, এই যোগ দেখা যাচ্ছে আপনার। সুতরাং উপার্জন করতে গেলে আপনাকে কর্ম করতে হবে। আরও বলি, রাহু সঙ্গে বসে আছেন চতুর্থে, উপার্জন যথেষ্ট করবেন এটা নিশ্চিত কথা। কিন্তু যেহেতু চতুর্থে, সেই উপার্জনের জিনিস, সুখময় জিনিস ক্রয়ের ক্ষেত্রেও লাগবে, কোনো অসুবিধে নেই। রাহু আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে, আগে বলেছি, সেটাই সচেতন থাকবেন। তো উপার্জন যোগ ভালো, লাভস্থল যথেষ্ট ভালো দেখাচ্ছে। দ্বাদশস্থল ব্যয়স্থল, অধিপতি মঙ্গল, তিনি সপ্তমে বসে আছেন, অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে আপনার পার্টনারের কারণে কিছু খরচ হতে পারে, আপনার স্বামী বা স্ত্রীর জন্য কিছু খরচ হতে পারে, বাড়িতে কিছু অন্যান্য আনুষ্ঠানিক ক্ষেত্রে খরচ হতে পারে, ব্যবসা দাঁড় করাবার জন্য, ব্যবসা সম্প্রসারণের জন্য, ব্যবসার উন্নতির জন্য আপনার কিছু খরচের যোগ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে খরচ হবে, হ্যাঁ নিশ্চিত, তবে সঞ্চয় যোগ দেখা যাচ্ছে। যাই হোক, এবার বলে রাখি প্রতিকার কিভাবে, কোন কোন গ্রহের প্রতিকার করা একান্ত কর্তব্য। প্রথমেই বলে রাখি, আপনার রাশির অধিপতি বৃহস্পতি, তিনি ষষ্ঠে চলে গেছেন দুস্থলে। আগে বৃহস্পতিকে ঠিক করুন। আর সেরকম কিছু খারাপ দেখা যাচ্ছে না, বৃহস্পতিকে ঠিক করুন। আর রাহু কিঞ্চিত ডিস্টার্ব করবেন, রাহুকে কিঞ্চিত ঠিক করে নিতে হবে। তাহলে আপনি কি করবেন, আমি দুটো উপায় বলে দিচ্ছি। আপাতত যারা দীক্ষিত নন তাদের জন্য মন্ত্র বলছি, ওই মন্ত্র বলে প্রণাম করুন। আর যারা দীক্ষিত তারা মন্ত্র বলেও প্রণাম করতে পারেন, না হলে বীজ জপ করতেও পারেন। তো যাই হোক, প্রথমেই আমি বলে নিই, যারা দীক্ষিত নন, যারা মন্ত্র বলে প্রণাম করবেন, তারা প্রণাম করবেন বৃহস্পতিকে এই মন্ত্রটি বলে, দেবতানাং ঋষীণাঞ্চ গুরুং কনক সন্নিভম বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতিম। এই বলে বৃহস্পতিকে প্রণাম করুন, যথেষ্ট যথেষ্ট সুফল পাবেন আপনি। আর বাকি রাহুকে একটু আপনাকে ঠিক করে নিতে হবে। সেই ক্ষেত্রে বলবো, অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রৌদ্রং তং রাহুং প্রণমাম্যহম। এই বলে রাহুকে প্রণাম জানান। দেখবেন যতটা আপনার ক্ষতি হওয়ার কথা ছিল ততটা ক্ষতি আপনার করবেন না, ওনারা সন্তুষ্ট হয়ে যাবেন। আর যারা দীক্ষিত মানুষ আছেন তাদের বলবো, যদি আপনারা প্রণাম মন্ত্র বলে প্রণাম করতে পারেন অবশ্যই ভালো। আর যদি না পারেন বীজ জপ করতে পারেন তাতেও ভালো, আপনারা বীজ জপ করুন। বৃহস্পতির বীজ হচ্ছে ওং গ্রাং গ্রিং গ্রৌং সহ গুরবে নমঃ। পারলে 108 বার, যদি না পারেন কমপক্ষে 10 বার অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি জপ করুন, এই বীজ মন্ত্রটি জপ করুন, যথেষ্ট উপকৃত হবেন, যথেষ্ট উপকৃত হবেন। আর রাহুর বীজটি জপ করুন, ওং ভ্রাং ভ্রিং ভ্রৌং সহ রাহবে নমঃ। এই বলে রাহুকে প্রণাম জানান, দেখবেন আপনি যথেষ্ট উপকৃত হয়েছেন।
যাই হোক, আলোচনা একদম শেষ পর্যায়ে। আমি বলে রাখি, আরও একটু বলি, আপনারা পারলে একটু হলুদের ফোঁটা নিতে পারেন মাথায়, যথেষ্ট উপকৃত হবেন। আবার খুব যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু খুব খারাপ অবস্থায় আছেন, সেক্ষেত্রে বলবো একটু শ্বেত চন্দনের ফোঁটা মাথায় লাগাতে পারেন, যথেষ্ট ভালো ফল পাবেন। যাই হোক, আলোচনা যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি একদম নতুন। আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আমাকে উৎসাহ প্রদান করুন আগামীতে আরও আমি যাতে আপনাদের জন্য নতুন আলোচনা উপস্থাপিত করতে পারি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।